ছেলেটার চোখের সামনেই তার বাবাকে মেরে ফেলে গুন্ডারা। নিজে একজন ফাইটার হওয়ার পরেও সে কিছুই করতে পারে না, কিন্তু বাবার প্রতিশোধ নিতে ছেলেটা বেছে নেয় এমন এক রাস্তা যা কেউ কল্পনাও করতে পারেনি। রিভেঞ্জ শব্দটা শুনলেই কেমন গায়ে কাটা দিয়ে ওঠে, তাই না? আর সেই রিভেঞ্জ যদি হয় নিজের বাবাকে হারানোর, তাহলে তো কথাই নেই। আমাদের গল্পের হিরো ভিন একজন বক্সার। রিং এর ভেতরে তার ঘুষির জোর অনেক, কিন্তু যখন একটা কালো জাদুর দুনিয়া এক প্রাচীন তাবিজের জন্য তার বাবাকে খুন করে, তখন তার সব শক্তি ফেল হয়ে যায়। আর যখন আইন বা ঘুষি কোনোটাই কাজে আসে না, তখন সে প্রতিশোধের জন্য বেছে নেয় তন্ত্রমন্ত্র আর ট্যাটুর ভয়ঙ্কর রাস্তা। নিজের শরীরকেই বানিয়ে ফেলে কালো জাদুর অস্ত্র। কিন্তু সে কি জানতো তার লড়াইটা কোনো সাধারণ গুন্ডার সাথে না, বরং এমন একজনের সাথে যার শক্তি দেবতাদেরকেও চ্যালেঞ্জ করে। চলুন দেখি সাধারণ একজন বক্সার কিভাবে হয়ে ওঠে কালো জাদুর সব থেকে বড় খেলোয়াড়। কিন্তু এই অন্ধকার রাস্তায় চলতে গিয়ে সে কি তার বাবাকে খুঁজে পাবে, নাকি নিজেই সেই অন্ধকারের অংশ হয়ে যাবে? হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম নেক্রোম্যান্সার, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন আজকের গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের হিরো ভিনকে, যে তার প্রতিপক্ষ ইয়ানের সাথে একটা ফাইট লড়ছে। প্রথম রাউন্ডে ভিন তাকে এমন ভাবে মারে যে সবাই ধরেই নেয় এই ফাইটটা ভিনই জিতবে। কিন্তু ইয়ান, যে কিনা যে কোনো মূল্যে এই ফাইটটা জিততে চাচ্ছিল, আর তাই সে কালো জাদুর সাহায্য নিয়েছিল। নিজের ছেলেকে হারতে দেখে ভিনের বাবা হানের নজর সেদিকে যায়। তিনি বুঝতে পারেন যে তার দলেরই একজন লোক কালো জাদু দিয়ে ইয়ানকে শক্তি দিচ্ছে, আর এটা দেখার পর তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে লোকটার উপর হামলা করে তাকে খুব মারেন, আর তাতে জাদুটা ভেঙে যায়। অন্যদিকে ইয়ান যখন দুর্বল হয়ে পড়ে, তখন ভিন আবারও সাহস ফিরে পায় আর পুরো শক্তি দিয়ে পাল্টা হামলা করে ইয়ানকে হারিয়ে ফাইটটা জিতে ফেলে। ফাইটের পর ভিন যখন তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল, তখন সে দেখে কিছু কালো স্যুট পরা লোক তার বাবা হ্যানকে ঘিরে ধরেছে। আসলে হ্যানের কাছে একটা পবিত্র তাবিজ ছিল, যার শক্তি দিয়ে যে কোনো কালো জাদু বা তার প্রভাবকে সহজেই নষ্ট করা যেত। সেন নামের একজন তাকে এই তাবিজটা বিক্রি করতে বলে, আর তার বদলে অনেক টাকা অফার করে, কিন্তু হ্যান কিছুতেই সেটা দিতে রাজি হয় না। সেন তখন তাকে হুমকি দিয়ে বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু পরে আমাকে দোষ দিও না। এই বলে সে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। সেই দিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ভিন তার বাবাকে জিজ্ঞেস করে যে ওই লোকগুলো কারা ছিল, আর কেনই বা তারা তোমার ওই তাবিজটা কিনতে চাচ্ছিল। তার বাবা তখন তাকে বলেন, জীবনে মাঝে মাঝে শুধু শক্তি আর বুদ্ধি যথেষ্ট না, কখনো কখনো কিছু হাসিল করার জন্য তৃতীয় কোনো জিনিসেরও প্রয়োজন পড়ে। তারা তখন একটা নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটা গাড়ি তাদের সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে কিছু লোক নেমে গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি খারাপ দেখে ভিনের বাবা তাকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ভিন দৌড়ে গিয়ে পাশের একটা নর্দমায় লুকিয়ে নিজেকে কোনো মতে বাঁচায়। গুলি চালানো শেষ হলে লাল শার্ট পরা একটা লোক গাড়ি থেকে নেমে হ্যানকে গুলি করে আর তার থেকে তাবিজটা ছিনিয়ে নেয়। আর তাবিজটা স্পর্শ করার সাথে সাথেই তার শরীরের ট্যাটুগুলো নড়াচড়া করতে শুরু করে, যেন তার শরীর থেকে কোনো অভিশাপ মুক্তি পাচ্ছে। ভিন এই সবকিছু নিজের চোখেই দেখছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। পরের দিন যখন ভিনের জ্ঞান ফেরে, সে নিজেকে হাসপাতালে দেখতে পায়। ভিনের বন্ধুরা তাকে জানায় যে তার বাবা কিছুদিন আগেই তার নামে ইন্স্যুরেন্স করে রেখে গিয়েছিল। মনে হচ্ছিল যেন তিনি আগে থেকেই সবকিছু জানতেন যে কি হতে চলেছে। এদিকে বাবার মৃত্যুতে ভিন পুরোপুরি ভেঙে পড়েছিল। সেই দিন সন্ধ্যায় বাড়িতে ফিরে সে দেওয়ালে বাবার ছবিগুলো দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। তার বাবার পুরনো কথাগুলো মনে পড়তে থাকে। তিনি প্রায় বলতেন, কখনো কখনো জেতার জন্য শক্তি আর বুদ্ধি ছাড়াও অন্য কিছুর প্রয়োজন হয়। একদিন একটা মন্দিরের সামনে বসে প্রার্থনা করার সময় সে কালো জাদু আর তার মন্ত্র লেখা একটা বই খুঁজে পায়। আর এবার সে বুঝতে পারে যে তার বাবার মৃত্যুটা একটা ষড়যন্ত্র ছিল, যেখানে কালো জাদুর ব্যবহার করা হয়েছিল। এখন তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, ওরা কেন তাবিজটার পিছনে পড়েছিল, আর তাদের আসল উদ্দেশ্যটাই বা কি? এরপর সে বই লেখা মন্ত্রগুলো নিজের শরীরে ট্যাটু করায় আর এমন একজন তান্ত্রিকের খোঁজ করে যে কিনা কালো জাদুর বিদ্যায় পারদর্শী ছিল। আর আস্তে আস্তে ভিন তার কাছ থেকে কালো জাদু পুরোপুরি বুঝতে আর ব্যবহারের জন্য প্রয়োজনীয় সমস্ত আচার অনুষ্ঠান পালন করার পদ্ধতিগুলো শিখে নেয়। এর পাশাপাশি সে নিজেকে শারীরিক আর মানসিকভাবে শক্তিশালী করার জন্য রেডি হয়। সময়ের সাথে সাথে সে কালো জাদুর বিদ্যায় এতটাই পারদর্শী হয়ে ওঠে যে বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে অনেক ভয়ঙ্কর আর রহস্যময় শক্তিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর এর কয়েক মাস পর ভিন ল অব দ্য ইউনিভার্স নামের একটা রহস্যময় সংস্থার কথা জানতে পারে। এই সংস্থা সাধারণ মানুষের ধন সম্পদ, সাফল্য আর সুখ শান্তির লোভ দেখিয়ে কালো জাদুর দিকে আকৃষ্ট করত। এটা এমন একটা ব্যবসা ছিল যা নিরীহ জীবনকে কুসংস্কার আর ভয়ের অন্ধকারে ঠেলে দিত। ভিন এবার বুঝতে পারে যে সে কোনো সাধারণ অপরাধীর মুখোমুখি হয়নি, বরং সে এক শক্তিশালী তান্ত্রিক আর তার শিষ্যদের বিরুদ্ধে লড়ছে। এর আসলে পুরোটাই একটা গ্যাং ছিল। এমনকি সে এটা জেনে আরো অবাক হয় যে তার গার্লফ্রেন্ড র্যাচেলও এই সংস্থার অংশ হয়ে গেছে। র্যাচেল এক সময় একজন স্ট্রাগলিং মডেল ছিল, কিন্তু এখন সে খুবই জনপ্রিয়। আর একটা প্রেস কনফারেন্সে র্যাচেল জানায় যে কয়েক মাস আগে তার বয়ফ্রেন্ড তাকে ছেড়ে যাওয়ার পর সে ডিপ্রেশনে চলে গিয়েছিল, কিন্তু এই সংস্থায় যোগ দেওয়ার পর তার পুরো জীবনটাই পাল্টে গেছে। সে শুধু অনেক টাকা উপার্জনই করেনি, বরং আগের থেকে অনেক বেশি শক্তিশালী আর সুখী অনুভব করছে। র্যাচেলের এই বক্তব্য আর সোশ্যাল মিডিয়ার পোস্ট লক্ষ লক্ষ মানুষকে ল অব দ্য ইউনিভার্সের অংশ হতে অনুপ্রাণিত করে। এদিকে এই সংস্থার প্রতিষ্ঠাতা মিস লিনা জানতে পারে যে তার এক পার্টনার ইরা তাকে ধোকা দিয়েছে, তাই সে ম্যানেজার রেনকে ইরার কাছে পাঠায় তাকে বোঝানোর জন্য। রেন ইরাকে বলে, আমি চাই তুমি আমাদেরকে ছেড়ে যাওয়ার আগে আরেকবার ভেবে দেখো। উত্তরে ইরা
ইরা বলে, আমি আর তোমাদের সাথে থাকতে চাই না, আমি নিজের কোর্স লঞ্চ করে অনেক টাকা কামাবো, আর সেটা আমি কারোর সাথে শেয়ারও করবো না, আর তুমি বা তোমার সংস্থা যদি আমার পথে আসার চেষ্টা করো আমি তোমাদেরকে সবার সামনে এক্সপোজ করে দেবো। আর ইরার এই হুমকি শুনে রেন কিছুটা ভয় পেয়ে যায়, তাই সে যাওয়ার আগে গোপনে ইরার উপর একটা কালো জাদু করে দেয়। রেন চলে যাওয়ার পর ইরা যখন ব্রেকফাস্ট করছিল হঠাৎ তার গলায় কিছু একটা আটকে যায়, আর তাই সে ভয় পেয়ে সেখান থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু তখনই তার মুখ দিয়ে একটা বিশাল পোকা বেরিয়ে আসে। সে মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে করতে খুব কষ্ট পেয়ে সেখানেই মারা যায়। অন্যদিকে আমরা ভিনকে দেখি যে সেনের খোঁজ পেয়েছে। এই সেই লোক যে প্রথমে তার বাবার কাছে তাবিজটা নিতে গিয়েছিল। ভিন যখন তার পিছু করে তার বাড়িতে পৌঁছায় সেন তাকে সামনে দেখে ভয় পেয়ে যায় আর বন্দুক বের করে তাকে পিছিয়ে যেতে বলে, কিন্তু ভিন তার কোনো কথা না শুনে এগিয়ে যায় আর তার থেকে তাবিজটা ছিনিয়ে নিয়ে তাকে খুব মারে। সে জিজ্ঞেস করে কেন সে তাবিজটা চেয়েছিল আর কেনই বা তার বাবাকে মেরেছিল। সেন তখন বলে, আমি তোমার বাবাকে মারিনি, আমি শুধু একজন মধ্যস্থতাকারী, আমি কালো জাদু সম্পর্কিত জিনিসপত্রগুলো সংগ্রহ করি আর সেটা একটা কোম্পানিকে দিয়ে দেই, তারা এই জিনিসগুলো ধনী লোকদের কাছে বিক্রি করে কমিশন কামায়, এর বাইরে আমি কিছুই জানি না। এরপর সে ভিনকে একটা ট্যাবলেট দেয় যেখানে কোম্পানির মালিকের তথ্য আর তার সংগ্রহ করা সমস্ত জিনিসের তালিকা ছিল। ভিন যখন তালিকাটা দেখছিল সেন বিশ্বাসঘাতকতা করে তাকে গুলি করে, কিন্তু অবাক করা ব্যাপার হলো গুলিগুলো ভিনের কিছুই করতে পারে না। আগেই বলেছিলাম ভিন এখন প্রচন্ড শক্তিশালী। যাই হোক, শিন আর কিছু করার আগেই ভিন তার থেকে বন্দুকটা কেড়ে নেয় আর বাবার খুনির ব্যাপারে জিজ্ঞেস করে। সেন কিছু বলার আগেই একজন তান্ত্রিক যে কিনা ভিনের উপর নজর রাখছিল সে সেনের উপর জাদু করে তাকে সঙ্গে সঙ্গে সেখানেই মেরে ফেলে। পরের দিন ভিন যখন র্যাচেলের সাথে দেখা করতে তার বাড়িতে যায়, র্যাচেল তাকে দেখে কিছুটা অবাক হয়। সে জিজ্ঞেস করে, এত মাস তুমি কোথায় ছিলে? কিন্তু ভিন তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে র্যাচেলকে বলে যে তুমি যে সংস্থার সাথে কাজ করছো তারা সন্দেহজনক কাজের সাথে জড়িত, তাই তুমি ওদের থেকে দূরে থাকো, আমি তোমার জন্য চিন্তিত। এই বলে ভিন সেখান থেকে চলে যায়। এদিকে অফিসার লিন আর চ্যান যারা কিনা সেনের হত্যা তদন্ত করছিল তারা অটোপসি রিপোর্ট থেকে জানতে পারে যে সেনকে যে বিষ দেওয়া হয়েছিল তাতে তার পেট আর অন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই বিষটা আসলে কিসের বিষ সেটা এখনো জানা যায়নি। আর যখন তারা এইসব কথা বলছিল পাশ থেকে একজন লোক তাদের এই কথাগুলো শুনছিল আর তিনি বলেন যে এই লোকটা কালো জাদুর কারণে মারা গেছে, যদি এই কেসটা সমাধান করতে হয় তবে একজন তান্ত্রিকের সাহায্য লাগবে। এরপর অফিসার লিন যখন কালো জাদু আর গত কয়েক বছরে হওয়া বিভিন্ন খুনের ব্যাপারে রিসার্চ করে সে এমন একজন ডিটেকটিভের কথা জানতে পারে যে নিজে একজন তান্ত্রিক ছিল আর 15 বছর আগে এই একই ধরনের খুনের তদন্ত করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। এরপর আমরা ভিনকে দেখি যে তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে লিনার কোম্পানি কালো জাদুর কাঠের পুতুল আর তাবিজের মতো বিভিন্ন জিনিস অবৈধভাবে ইন্দোনেশিয়ায় রপ্তানির প্রস্তুতি নিচ্ছে, আর এই সুযোগটাই ভিন কাজে লাগাতে চাচ্ছিল যাতে করে সেই কোম্পানিটাকে সবার সামনে ফাঁস করে দিতে পারে। সে একটা প্ল্যান বানায় আর রাতে লুকিয়ে লিনার ফ্যাক্টরিতে ঢুকে পড়ে। আর এই ফ্যাক্টরির বিশাল গুদামে জাদু সম্পর্কিত জিনিসগুলো রাখা ছিল। রেন যখন গুদাম বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল ভিন গোপনে পুরো চালানে আগুন লাগিয়ে দেয়, কিন্তু রেন তাকে দেখে ফেলে আর তাকে আটকাতে আসে, যার ফলে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। রেন কালো জাদুর ব্যবহার করছিল আর সে একটা বিশাল দৈত্যকে ডেকে আনে আর ভিনের উপর ছেড়ে দেয়। দৈত্যের শক্তির সামনে নিজেকে দুর্বল পেয়ে ভিন ও ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নেয় আর একটা শক্তিশালী ড্রাগনকে ডেকে এনে সেটাকে শেষ করে দেয়। ড্রাগনটা দৈত্যকে হারিয়ে দিলে ভিন রেনকে আগুনে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ফ্যাক্টরি থেকে পালিয়ে যায়। এদিকে ভিক্টর যখন ফ্যাক্টরিতে আগুনের খবর পায় সে সঙ্গে সঙ্গে লিনাকে জানায়। পরের দিন লিনা আর ভিক্টর হাসপাতালে রেনের সাথে দেখা করতে আসে। রেন তার বিশ্বস্ত লোক ছিল, কিন্তু তার ব্যর্থতার কারণে লিনার লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছিল, তাই সে ভিক্টরকে বলে রেনকে মেরে ফেলো। এদিকে আমরা ভিনকে দেখি যে তার বন্ধুদের সাথে একটা ক্লাবে পার্টি করতে এসেছিল, আর যখন তার বন্ধু টাও তাদের জন্য নুডলস আনতে যায় পাই ভিনকে বলে তুমি এই ব্যাপারটা পুলিশের উপর ছেড়ে দিচ্ছ না কেন? পায়ের কথা শেষ হওয়ার আগেই লিনার লোকেরা সেখানে পৌঁছে তাদের উপর গুলি চালাতে শুরু করে আর এই হঠাৎ হামলায় পাই সেখানেই মারা যায়। তারা ভিনকেও মারার চেষ্টা করে কিন্তু সে কোনো মতে পালিয়ে যায়। এদিকে টাও যখন নুডলস নিয়ে ক্লাবে ফেরে সে দেখে পাই মারা গেছে। ভিন দূরে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল, কিন্তু অনেক চেষ্টা করেও সে কিছুই করতে পারছিল না। পরের দিন ভিক্টর যখন অন্যান্য অফিসারদের সাথে কেসটা বোঝার চেষ্টা করছিল সে বলে আমরা সিসিটিভি ফুটেজে ভিনকে বেশ কয়েকবার কোম্পানির আশেপাশে ঘুরতে দেখেছি, আমার মনে হয় এই কেসটা তার বাবার মৃত্যুর সাথে জড়িত, এই সমস্ত খুনের পেছনে সে থাকতে পারে, তাই আমাদের তাকে ছেড়ে দেওয়া উচিত না। আজ রাতে আমাদের একটা পার্টি আছে আর আমি নিশ্চিত যে ভিন সেখানে আসবে, এমনকি সে কমিশনারকেও চাপ দিতে থাকে যাতে যত তাড়াতাড়ি সম্ভব ভিনকে ধরা হয়। সেই দিন সন্ধ্যায় লিনা যখন তার বড়লোক বন্ধুদেরকে পার্টি দিচ্ছিল চায়নার অন্যান্য অফিসাররা ভিনকে গ্রেফতার করার জন্য পার্টিতে পজিশন নিয়ে নেয়। কিছুক্ষণ পরে ভিন পার্টিতে আসে আর তার কালো জাদু ব্যবহার করে কিছুক্ষণের জন্য সে সময় থামিয়ে দেয়। সে লিনাকে জিজ্ঞেস করে তুমি আমার বাবাকে কেন মারিয়েছিলে? লিনা অবাক হয়ে উত্তর দেয় আমি কাউকেই মারাইনি। লিনার সাথে কথা বলার সময় ভিক্টর ভিনের জাদুটা ভেঙে দেয় আর তাতে অন্যান্য অফিসাররাও সতর্ক হয়ে যায়। ভিনকে লিনার কাছে দেখে তারা ওর উপর গুলি চালাতে শুরু করে। ভিন যখন পালানোর চেষ্টা করছিল একজন অফিসার তাকে গুলি করে, কিন্তু গুলি তো ভিনের কোনো ক্ষতি করতে পারে না। চ্যান ভিনের পিছু নেয় আর বন্দুকের মুখে তাকে গ্রেফতার করার চেষ্টা করে, কিন্তু এবারও ভিন পালিয়ে যায়। লিন যখন সেখানে পৌঁছায় সে দেখে চ্যানের অবস্থা খুবই গুরুতর। চ্যানকে হাসপাতালে ভর্তি করা হলে সে লিনকে একটা চাবির কথা বলে আর সেখানেই মারা যায়। চ্যানের লকার খুলে লিন ক্যাপ্টেন ইথি নামের একজন তান্ত্রিকের ফাইল খুঁজে পায়। তদন্ত করে সে জানতে পারে যে ইথি আর চ্যান আপন ভাই ছিল আর ইথি বর্তমানে ব্যাংককের একটা জেলে বন্দী। আর এগুলো দেখে লিনের
মনে হয় যে হয়তো ইথি তাকে কালো জাদুর মাধ্যমে হওয়া এই খুনগুলোর ব্যাপারে সাহায্য করতে পারবে, তাই সে তার সাথে দেখা করতে জেলে যায়। লিন ইথিকে বলে তোমার ভাই চ্যান আর বেঁচে নেই, মারা যাওয়ার আগে সে আমাকে তোমার কথা বলেছিল, কারণ তার বিশ্বাস ছিল তুমি আমাকে সাহায্য করবে। সে চ্যানের পাওয়া একটা কাগজের টুকরা বের করে, ইথি দ্রুত সেটা ছিনিয়ে নেয়, লিনকে হিপনোটাইজ করে দেওয়ালে আঁকা মন্ত্রগুলো মুছে ফেলে আর জেল থেকে পালিয়ে যায়। সে বাইরের জগতের সাথে নিজেকে মানিয়ে নেয় যাতে তার ভাইয়ের খুনিদের থেকে সে প্রতিশোধ নিতে পারে। এরপর আমরা ভিনকে দেখি যে পুলিশের থেকে লুকিয়ে একটা মেট্রো স্টেশনে তার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই লিনের লোকেরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে আর তার উপর হামলা করে। ভিন তাদের সাথে লড়াই করে নিজেকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করে, কিন্তু সে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। তারা তাকে মেরে ফেলার আগেই সে ডার্ক ম্যাজিক ব্যবহার করে আর তাদের সবাইকে শেষ করে দেয়। ভিন যখন ওঠার চেষ্টা করছিল হঠাৎ তার সামনে ইথি এসে দাঁড়ায়। ভিন ভাবে ইথি তাকে মারতে এসেছে, তাই সে তার উপরেও ডার্ক ম্যাজিকের ব্যবহার করে, কিন্তু তার জাদু ইথির উপরে কোনো কাজই করে না। শেষ উপায় হিসেবে ভিন তার ড্রাগনকে ডেকে আনে, কিন্তু ড্রাগনটাও ইথির উপস্থিতি টের পেয়ে ভয়ে পিছিয়ে যায়। আসলে ইথি অনেক প্রাচীন আর ভয়ানক কালো জাদুতে শক্তিশালী ছিল। ভিন বুঝতে পারে যে এভাবে কাজ হবে না, তাই সে লড়াই করে ইথিকে হারানোর চেষ্টা করে, কিন্তু ইথি খুব তাড়াতাড়ি তাকে কাবু করে ফেলে আর তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ডার্ক ম্যাজিক ব্যবহার করে সে ভিনের মন পড়ে ফেলে আর জানতে পারে যে সে চ্যানকে মারেনি। এটা বুঝতে পেরে ইথি ভিনকে ছেড়ে দেয় আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সেই রাতেই লিনা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ইথি তার স্বপ্নে এসে তাকে চ্যানের ব্যাপারে জিজ্ঞেস করে। লিনা বলে সে চ্যান নামের কাউকেই চেনে না আর সে কাউকেই মারেনি, কিন্তু ইথি রেগে গিয়ে বলে তোমরা শুধু নিজেদের ইচ্ছা পূরণ করার জন্যই বেঁচে আছো, তোমরা কত মানুষের স্বপ্ন নষ্ট করেছো, এখন তোমাদেরকে শাস্তি পেতেই হবে। এই বলে সে লিনাকে রক্তে ভিজিয়ে দেয়, কিন্তু পরের মুহূর্তেই যখন লিনার ঘুম ভাঙে সে বুঝতে পারে এটা শুধু একটা স্বপ্ন ছিল। সেই রাতেই ভিন যখন র্যাচেলের সাথে দেখা করতে তার বাড়িতে আসে, সে ভিক্টরকে তার ঘরে দেখে বুঝতে পারে যে র্যাচেলের সাথে ভিক্টরের সম্পর্ক আছে। সে তার থেকে বাঁচার জন্য একটা দরজার আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু কিছু বডিগার্ড তাকে দেখে ফেলে। তাদের থেকে বাঁচতে ভিন দৌড়ে উপরে চলে যায় আর একটা ঘরে লুকিয়ে পড়ে, কিন্তু ভিক্টর হঠাৎ করে তার উপরে সে হামলা করে আর তাকে ধরে ফেলে। সে ভিনকে জিজ্ঞেস করে তুমি কি জানতে পেরেছো তোমার বাবাকে কে মেরেছে? ভিক্টরের কথায় ভিন রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ভিক্টর রেগে গিয়ে নিজের পরচুলা খুলে ফেলে আর ভিনকে বলে তোমার কি মনে আছে সেই রাতে তোমার বাবাকে আমি মেরেছিলাম? আর ভিক্টরের এই কথা শুনে ভিন আরো রেগে যায়। সে তার সাথে লড়াই করে, তাকে বারবার আঘাত করে, কিন্তু ভিনের আঘাতে তার কিছুই হয় না। লড়াইয়ের সময় ভিক্টর ভিনকে খুব নৃশংসভাবে মারে, এমনকি তার একটা হাতও ভেঙে দেয়, কিন্তু ভিন কালো জাদু ব্যবহার করে নিজেকে আবার সুস্থ করে নেয়। সে আবারও তার সাথে লড়াই করে তাকে মারার চেষ্টা করছিল, কিন্তু এবার ভিক্টর তার পা ভেঙে দেয়। যতবারই ভিন নিজেকে সুস্থ করে আর তার সাথে লড়াই করার চেষ্টা করছিল, সে শুধুই আরো বেশি আহত হচ্ছিল। কখনো তার হাড় ভাঙছিল, আবার কখনো শরীরের অন্য অংশগুলো খুব বাজেভাবে জখম হচ্ছিল। ভিন এবার বুঝতে পারে যে সে তাকে হারানোর জন্য খুবই দুর্বল, আর এই অবস্থায় সে তাকে কখনোই হারাতে পারবে না। ভিক্টর তাকে শেষ করে দেওয়ার আগেই সে জাদু ব্যবহার করে তার ড্রাগনকে ডেকে আনে আর ভিক্টরের উপরে ছেড়ে দেয়। নিজেকে বাঁচাতে ভিক্টরও তার দৈত্যকে বের করে আর ড্রাগনের সাথে লড়াই করিয়ে দেয়, কিন্তু ভিক্টর তাদের দুজনকেই মেরে ফেলার আগেই ভিন সেখান থেকে পালিয়ে যায়। এরপর ভিন যখন রাস্তায় যন্ত্রণায় ছটফট করছিল, তার শরীরটা একদম ভেঙে পড়েছিল, তখন ইথি তার কাছে আসে। সে কালো জাদু দিয়ে ভিনকে সারিয়ে তোলে আর তারপর আবারও কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। লোকটা আসলে রহস্যময়, তাই না? এরপর সিনটা কাট হয় আর আমরা ভিক্টর আর লিনাকে দেখি, যারা গত কয়েকদিনে হওয়া খুনগুলো নিয়ে আলোচনা করছিল। লিনা ভিক্টরকে জিজ্ঞেস করে তুমি কি ইন্সপেক্টর চ্যান নামের কাউকে চেনো? ভিক্টর উত্তর দেয় না তো, আমি তো এই নামের কাউকে চিনি না। লিনা তখন বলে কিছু তো একটা গন্ডগোল আছে, এই কোম্পানির উপর কোনো একটা বড় বিপদ আসতে চলেছে। এই বিপদটা এড়ানোর জন্য আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একটা পূজা করতে হবে, আর তাতে তোমার সাহায্য লাগবে। আমি আশা করি তুমি আমাকে হতাশ করবে না। সেই রাতেই তাও যখন ভিনকে নিয়ে বাড়ি ফেরে, ঠিক তখনই লিন তাকে গ্রেফতার করতে সেখানে পৌঁছে যায়। তাও অজ্ঞান হয়ে যাওয়া ভিনকে সোফায় শুইয়ে দিয়ে তার জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকে। লিন তাকে বলে তুমি কি জানো তোমার এই বন্ধু এই কেসের প্রধান সন্দেহভাজন, কারণ গত কয়েকদিনে সে প্রত্যেকটা ক্রাইম স্পটে উপস্থিত ছিল যেখানে তার থাকার কথাই না। তাও তার উত্তরে বলে ভিন কাউকে খুন করতে পারে না, সে শুধু তার বাবার খুনিকে খুঁজে বের করার চেষ্টা করছে। পরের দিন লিন অফিসে ফিরে লিনা আর তার কোম্পানির সাথে জড়িত সবার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে থাকে। সে কমিশনারকে বলে তদন্তে জানা গেছে যে এই খুনের পেছনে লিনার লোকেরাই জড়িত, আর লিনা ইচ্ছা করেই আমাদেরকে ভুল পথে পাঠানোর জন্য ভিনকে ফাঁসিয়ে তাকে খুনি প্রমাণ করতে চাইছে যাতে সে নিজের কোম্পানিকে বাঁচাতে পারে। কিন্তু কমিশনার লিনের রিপোর্টে একেবারেই খুশি হয় না, তাই তিনি তাকে বাইরে পাঠিয়ে দিয়ে নতুন করে রিপোর্ট করে আনতে বলেন। ডিউটির পর লিন যখন বক্সিং সেন্টারে পৌঁছায়, ভিন তাকে জিজ্ঞেস করে আপনি কি আমাকে গ্রেফতার করতে এসেছেন? লিন তাকে বলে তুমি এখন শুধু একজন সন্দেহভাজন, তোমার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ নেই, তাই আমি তোমাকে গ্রেফতার করতে পারবো না। তারা যখন কথা বলছিল তখন টাউ সেখানে আসে। সে ভিনকে জানায় যে লিনা আগামীকাল একটা পার্টির আয়োজন করছে, সেখানে সবাই থাকবে, আর এটাই ভিনের কাছে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার একমাত্র সুযোগ। লিন ভিনকে বোঝানোর চেষ্টা করে বলে তুমি যদি ধরা পড়ো তাহলে সারা জীবনের জন্য জেলে যেতে হবে, যদি সত্যি প্রতিশোধ নিতে চাও তাহলে আমরা একসাথে অন্য কোনো উপায় খুঁজে বের করব। ভিন যখন এই নিয়ে ভাবছিল, সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়, আর এরপর একে একে সব লাইটগুলো নিভে যেতে শুরু করে, আর কেউ কিছু বুঝে ওঠার আগেই শয়তানি শক্তিরা টাউকে টেনে পিছনে নিয়ে যায়। ভিন তাকে বাঁচানোর জন্য সাথে সাথেই কালো জাদুর ব্যবহার করে।
করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শয়তানগুলো টাওয়ের শরীরটাকে ছিন্ন ভিন্ন করে নৃশংসভাবে তাকে মেরে ফেলে। আর চোখের সামনে এমন ভয়ানক জিনিস দেখে লিন ভয়ে একেবারে সেখানেই জমে যায়। সে ভিনকে জিজ্ঞেস করে, তুমি এই ব্যাপারটা পুলিশের উপর ছেড়ে দিচ্ছ না কেন? ভিন তাকে বোঝায়, আমরা সবাই এই খেলার একটা গুটি মাত্র, আসল খেলোয়াড় তো অন্য কেউ। যদি আমরা কিছুই না করি তাহলে আমাদেরও সবার মতো একই পরিণতি হবে। সেই রাতেই লিনা যখন তার শিশুদের সাথে একটা পুজো করছিল তখন ইথি সেখানে পৌঁছে যায়। লিনা কিছু বুঝে ওঠার আগেই ভিনও সেখানে চলে আসে। সে লিনার গলা টিপে ধরে আর তাকে মাটিতে ফেলে দেয়। পরিস্থিতি খারাপ হতে দেখে ভিক্টর কালো জাদুর ব্যবহার করে আর দত্তদেরকে ডেকে আনে আর তাদেরকে ইথির উপর ছেড়ে দেয়। লিনা ভিক্টরকে জিজ্ঞেস করে, তুমি এসব কি করছো? আর এখানে আমরা আসল উদ্দেশ্যটা জানতে পারি। ভিক্টর তাকে বলে, আজ যে কোম্পানিটা তুমি চালাচ্ছ সেটা একসময় আমার বাবার ছিল, কিন্তু তোমার বিশ্বাসঘাতকতার কারণে সব শেষ হয়ে যায়। আমার এখনো মনে আছে সেই দিনের কথা। সেই দিন আমার বাবা আমার মাকে মেরে ফেলেছিল। আমি তোমার থেকে এই কোম্পানিটা চাইছি না, কারণ এটা এমনিতেই আমার। দৈত্যদের সাথে লড়াই করতে করতে ইথি লিনার কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ ভিক্টর তাকে পাথরে পরিণত করে মেরে ফেলে। ইথি লড়াই করে আর তাকে হারানোর জন্য নিজের সবটুকু চেষ্টা করে, কিন্তু ভিক্টর এতটাই শক্তিশালী ছিল যে ইথির আক্রমণে তার কিছুই হচ্ছিল না। লড়াইয়ের এক পর্যায়ে ইথি ভিক্টরকে কাবু করে ফেলে। সে তার জাদু ব্যবহার করে ভিক্টরের মেমোরি দেখতে পায় আর জানতে পারে যে চ্যানকে সেই মেরেছিল। ভিক্টর তাকে বলে, আমার শক্তিশালী হওয়ার জন্য তোমার প্রয়োজন ছিল না, বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা কালো জাদুর প্রয়োজন ছিল। এটা বলে সে ইথির ভিতরের কালো জাদু শোষণ করতে শুরু করে। ইথিকে দুর্বল হতে দেখে ভিনও লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে আর তারা দুজনে একসাথে তার মোকাবেলা করে, কিন্তু শক্তি শোষণ করে ভিক্টর এখন এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে ইথি আর ভিন মিলেও তার কোনো ক্ষতি করতে পারছিল না। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে ভিন তার শক্তি দিয়ে আবারও তার ড্রাগনকে ডেকে আনে আর ভিক্টরের উপর ছেড়ে দেয়। আর সুযোগ বুঝে ইথি আর ভিন ভিক্টরের সেই শয়তানি শার্টটাকেও শেষ করে দেয়। আর ততক্ষণে ড্রাগনের কবল থেকে ভিক্টরও নিজেকে ছাড়িয়ে ফেলেছে। এরপর সে সোজা ভিনের উপর আক্রমণ করে আর তার শক্তি শোষণ করতে শুরু করে। এদিকে লিন সেখানে পৌঁছে যায় আর একের পর এক গুলি চালাতে শুরু করে, কিন্তু ঠিক ভিনেরই মতো গুলিতে ভিক্টরেরও কিছুই হচ্ছিল না। সে জাদু দিয়ে লিনকে তুলে দূরে ছুঁড়ে মারে আর এতে লিন অজ্ঞান হয়ে যায়। এরপর ভিক্টর ভিনের গার্লফ্রেন্ড র্যাচেলকে তার সামনে টেনে এনে তার গলা চেপে ধরে। ভিন তখন অসহায়ভাবে র্যাচেলের জীবনের জন্য ভিক্ষা চায়, কিন্তু ভিক্টর ততক্ষণে এতটাই নির্দয় হয়ে গিয়েছিল যে সে তার কোনো কথাই না শুনে ঘাড় মোটকে র্যাচেলকে সেখানেই মেরে ফেলে। চোখের সামনে ভালোবাসার মানুষকে মরতে দেখে ভিন একেবারেই ভেঙে পড়ে। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। নিজের শক্তি হারানোর কথা ভুলে গিয়ে সে পাগলের মতো লড়াই করতে শুরু করে। ইথি জানতো যে ভিন এভাবে তাকে কখনোই হারাতে পারবে না, তাই সে তার বাকি শক্তি ব্যবহার করে ভিক্টরের মরা দৈত্যের শয়তানি ছাইকে পাথরে পরিণত করে দেয়। ভিক্টর যখন ভিনের বাকি শক্তি শোষণ করছিল হঠাৎ পুলিশ সেখানে চলে আসে আর ভিক্টর পালিয়ে যায়। এই ঘটনার পর পুলিশ ভিনকেই দোষী সাব্যস্ত করে আর তাকে গ্রেফতার করে তাকে সারা জীবনের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে লিনার মৃত্যুর সাথে ভিক্টর কোম্পানির নতুন মালিক হয়ে যায়। তার শয়তানি শক্তির মাধ্যমে সে দেশের অর্ধেকেরও বেশি যুবককে নিজের অধীনে করে নিয়েছিল। তার শক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে সে দূর থেকে সহজেই তার বিরোধিতা করা যে কাউকে শেষ করে দিতে পারত। লিন জানতো যে ভিক্টরকে যদি তাড়াতাড়ি আটকানো না হয় তাহলে সে দেশের জন্য একটা বড় বিপদ হয়ে উঠতে পারে, তাই সে সেই জেলেই ফিরে যায় যেখানে ভিনকে মন্ত্র দিয়ে বন্দী করে রাখা হয়েছিল। লিন চালাকি করে ইথির দেওয়া একটা শয়তানি পাথর ভিনের হাতে দিয়ে চলে আসে। লিন চলে যাওয়ার সাথে সাথেই ভিন সেই পাথরটার শক্তি শোষণ করে তার হারানো শক্তি ফিরে পায় আর সে আবারও অমর হয়ে যায়। জেল থেকে পালানোর পর ভিন সোজা ভিক্টরের সেই গুদামে চলে যায় যেখানে কালো জাদুর জিনিসপত্রগুলো বাইরে পাঠানোর জন্য তৈরি করা হচ্ছিল। সেখানে থাকা গার্ডরা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ভিন তাদেরকে একে একে মেরে ফেলে। আর ভিক্টর তখন ভিনকে বলে, তোমাকে তো আগের থেকে বেশি শক্তিশালী মনে হচ্ছে, তুমি চাইলে আমি তোমাকে আমার দলে নিয়ে নিতে পারি। ভিন বলে, সবাই তোমার মতো জানোয়ার না। ভিক্টর হেসে বলে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সে ভিনকে বেশ কিছু তান্ত্রিকের চামড়া আর তার গার্লফ্রেন্ডের কাটা মাথাটা দেখায় আর এটা দেখে ভিনের রাগ এবার নিয়ন্ত্রণে থাকে না। সে তার উপর হামলা করে, তখন ভিক্টর তার উপর কুকুরের রক্ত ঢেলে দেয় যা ভিনের শক্তি কেড়ে নেয়। এরপর দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয় যেখানে তারা একে অপরকে হারানোর জন্য নিজেদের সমস্ত শক্তি দিয়ে দিচ্ছিল। এবার ভিন তাকে পালানোর কোনো সুযোগই দেয় না। সে একটা কাচের টুকরো দিয়ে তার বুকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভিক্টর তার শক্তি শোষণ করতে শুরু করে। ভিন প্রায় মরতেই বসেছিল, কিন্তু তার শেষ মুহূর্তে সে তার সমস্ত শক্তি ওই কাচের টুকরার ভেতরে দিয়ে দেয় আর সেটা ভিক্টরের বুকে ঢুকিয়ে দেয়। সে বারবার সেটা দিয়ে আঘাত করতে থাকে আর শেষে সে ভিক্টরের মুখে একটা জাদুকরি বীজ রেখে দেয় আর এই বীজটা ভিক্টরের শরীরে ঢুকতেই সেটা একা একাই বাড়তে শুরু করে আর ভেতর থেকেই তাকে একসময় ছিঁড়ে ফেলে, যার ফলে ভিক্টর সেখানেই একটা যন্ত্রণাদায়ক মৃত্যু পায়। পরের দিন কমিশনার যখন ভিক্টরের মৃত্যুর খবর পান তিনি লিনকে বলেন, ভিন যে একজন খুনি এটা জানার পরেও তুমি তার সাথে দেখা করতে এসেছিলে, আর এখন যদি তাকে জেলে না পাওয়া যায় তাহলে তোমাকে সব থেকে কঠিন শাস্তি পেতে হবে। কিন্তু সে যখন সেলের দরজা খোলে ভিনকে ভেতরেই দেখা যায় আর ভিনকে ভেতরে দেখে কমিশনার তো অবাক। ভিক্টরকে মারার পর ভিন আরো বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। এদিকে আমরা ইথিকে দেখি, সে একটা ট্রেনে করে কোথাও যাচ্ছিল, তখন হঠাৎ একজন লোক তার উপর হামলা করে আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। হয়তো এই মুভির সেকেন্ড পার্ট আসবে। তো গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। ভিক্টরকে হারিয়ে ভিন হয়তো তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে, কিন্তু এই প্রতিশোধের জন্য তাকে কি পরিমাণ দাম চুকাতে হয়েছে তা আমরা সবাই দেখলাম। সে তার বাবাকে হারিয়েছে, তার বন্ধুদেরকে হারিয়েছে, এমনকি
এমনকি তার ভালোবাসার মানুষ র্যাচেলকেও তার চোখের সামনেই মরতে দেখেছে। প্রতিশোধের আগুনে জ্বলতে গিয়ে সে নিজের সবকিছু, এমনকি তার মনুষ্যত্ব প্রায় হারিয়ে ফেলেছিল। এই গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে প্রতিশোধ হয়তো সাময়িক শান্তি দেয়, কিন্তু তার জন্য যে ক্ষত তৈরি হয় সেটা হয়তো সারা জীবনেও সারে না। কখনো কখনো অন্ধকারের সাথে লড়তে গিয়ে আমাদের নিজেদেরকেও সেই অন্ধকারেরই একটা অংশ হয়ে যেতে হয়। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো, সেই অন্ধকার থেকে আমরা কি কখনো আলোর পথে ফিরে আসতে পারি? ভিন হয়তো প্রতিশোধের লড়াইটা জিতেছে, কিন্তু জীবনের লড়াইয়ে সে একজন একা নিঃস্ব মানুষ হয়ে রয়ে গেল। আপনাদের কি মনে হয়, ভিন যা করেছে সেটা কি ঠিক ছিল? নিজের প্রিয়জনদের জন্য প্রতিশোধ নিতে গিয়ে এতটা নিচে নেমে যাওয়া কি সত্যি যুক্তিসঙ্গত? আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন এমডি মন্নন ভাই। তিনি বলেছিলেন, এই পৃথিবীতে কেউ ভালো হতে চাইলে কাউকে ভালো হতে দেয় না। কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাই, কিন্তু ভালো আপনি নিজের জন্য হবেন। আপনাকে কেউ হতে দিক বা না দিক তাতে কি আসে যায়। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।